প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ঈদের ছুটির পরে আমার সাথে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের কলেজ রুটিনের শিডিউল অনুযায়ী আজকে প্রথম বর্ষের সাথে আজকে ক্লাস আমার। তো ঈদের ছুটি আশা করি মোটামুটি ভালোই কেটেছে। তো এখন ঈদের ছুটির পরে আবারও পড়াশোনা শুরু করার পালা। তো আমার সাথে আজকে তোমাদের ক্লাসটা কিসের উপরে হবে, কি পড়াবো আজকে আমি, সেটা হচ্ছে ক্লাসে হচ্ছে স্লাইডে আমরা দেখব। তো চলো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্লাইডে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আজকে 22শে অগস্ট তোমাদের সাথে অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে কোর্সটা আছে 102 নম্বরের, সেটার উপরে আজকে আমি পূর্ববর্তী ক্লাসের কন্টিনিউশন হিসেবে ক্লাস নেব। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে ঈদের আগে তোমরা কি পড়েছো, কতটা মনে আছে আমি জানি না, তবু হচ্ছে তোমাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করছি যেন তোমাদের মনে পড়ে যে এর আগে তোমরা কি পড়েছিলে। তো চলো দেখে নিই। তার আগে হচ্ছে আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি ফর্মালিটি হিসেবে। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলে যাই রিভিউতে। আমরা বন্ধের আগে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন পড়ছিলাম এবং বন্ধের আগে তোমাদের হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের দুটো ক্লাস হয়েছে। এবং প্রথম ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমরা জিওমেট্রিক ভ্যারিয়েট কি এবং জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন কি, অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশনটা সেটা আমরা দেখেছিলাম এবং শিখেছিলাম। তারপর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ডিরাইভেশন ছিল সেটা আমরা দেখেছিলাম। তারপর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপরে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা অলরেডি জেনে গেছি এবং মিন অ্যান্ড ভ্যারিয়েন্স কি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে সেটাও এখন আমরা জানি এবং সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কিভাবে প্রমাণ করা হয় বা কিভাবে আসে সেটাও হচ্ছে আমরা দেখে ফেলেছি। সেটা ছিল হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপর প্রথম যে ক্লাসটা ছিল, সেটাতে আমরা এগুলো পড়েছিলাম। তো দ্বিতীয় যে ক্লাসটা ছিল অর্থাৎ একেবারে লাস্ট যে ক্লাসটা ছিল জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপরে ঈদের আগে, সেটা ছিল হচ্ছে পার্ট 2 এর ক্লাস। আর সেখানে আমরা দেখেছিলাম মোমেন্ট জেনারেটিং ফাংশন এবং কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন। এবং আশা করি তোমরা হচ্ছে বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিস করেছো এবং অবশ্যই মনে রাখতে হবে এগুলো যদি তোমরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না করো অবশ্যই তোমাদের সমস্যা হবে বা হচ্ছে তোমরা ঠিকমতো বিষয়গুলো আয়ত্ত করতে পারবে না। হয়তো বিষয়গুলো বুঝবে যে হ্যাঁ বিষয়টা এরকম ঘটছে বা হচ্ছে ক্যালকুলেশনগুলো এভাবে হচ্ছে, কিন্তু যদি যথাযথ প্র্যাকটিস না করো অবশ্যই এগুলো পরীক্ষার খাতায় তোমরা কিন্তু সুন্দর করে উপস্থাপন করতে পারবে না। তো আমি বারবার তোমাদের হচ্ছে প্র্যাকটিসের উপরে জোর দেই এবং এখনো দিচ্ছি। তো চলো চলে যাই আজকে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপরে আমরা কি পড়বো সেটা একটু দেখে নিই। আজকে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মেজার্স অফ স্কিউনেস এন্ড কার্টোসিস দেখবো। তার হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের অ্যাডিটিভ প্রপার্টি যেটা আছে সেটার প্রমাণ সহকারে দেখবো। আর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপর একটা থিওরাম পড়বো। আর সবশেষে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো যাতে করে আমাদের হচ্ছে কনসেপ্টগুলো আরেকটু ক্লিয়ার হয়। তো চলো চলে যাই। প্রথমেই আসি মেজার্স অফ স্কিউনেস এন্ড কার্টোসিসে। তো স্বাভাবিকভাবেই স্কিউনেসের যে নরমাল সূত্র আছে সেটা আমরা জানি যে β1 = μ3 স্কয়ার বাই μ2 কিউব। ঠিক আছে, আর এখানে এই যে আমাদের μ3 আছে এবং μ2 আছে অর্থাৎ তৃতীয় সেন্ট্রাল মোমেন্ট এবং দ্বিতীয় সেন্ট্রাল মোমেন্ট, এইটা সমান সমান কিউ বাই পি কিউ 1 প্লাস কিউ এবং μ2 সমান যে কিউ বাই পি স্কয়ার। এটা আমরা পূর্ববর্তী ক্লাসে হচ্ছে অর্থাৎ পার্ট 1 পার্ট 2 তে, যেখানে আমরা পার্ট 2 তে সম্ভবত হচ্ছে আমি স্কিউনেস কার্টোসিস না স্কিউনেস কার্টোসিস না সেন্ট্রাল মোমেন্ট পড়িয়েছিলাম। তো সেখানে হচ্ছে তোমরা অলরেডি এগুলা শিখে ফেলেছো বা হচ্ছে জানো এখন যে তৃতীয় সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেট করে আমার কি আসবে আর দ্বিতীয় সেন্ট্রাল মোমেন্ট কি আসবে। তো এখানে সেক্ষেত্রে আমি আর বিষয়টি ওভাবে দেখাইনি। তো এখানে হচ্ছে জাস্ট হচ্ছে μ3 যে সূত্রটা আছে যেটা আমরা আগের ক্লাসে ক্যালকুলেট করে বের করেছিলাম সেটা এখানে লিখেছি, আর μ2 এর যে সূত্রটা সেটাও লিখে দিয়েছি। তো এখন আমার আর কিছুই না কাজ, স্কিউনেসের যে সূত্রটা আছে জাস্ট আমি এখানে এই যে দুইটা মান আমরা আগের ক্লাসে শিখেছিলাম বের করা, এই দুটা মান জাস্ট বসিয়ে দিব আর কিছুই না।
ঠিক আছে। তো মিউ থ্রি স্কোয়ারের জায়গায় যে মিউ থ্রি যে মানটা আছে এখানে আমি বসিয়ে দিলাম। এখন কিউ বাই পি কিউব 1 প্লাস কিউ কে যদি আমি স্কোয়ার করি, কারণ মিউ থ্রি স্কোয়ার করা হয়েছে, তাহলে এখানে আমার আসবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে পি টু দি পাওয়ার 6, কারণ 3 ইন্টু 2 যেহেতু স্কোয়ার, আর হচ্ছে 1 প্লাস কিউ স্কোয়ার। তো স্কোয়ার টার্ম করে আমি এই জিনিসটা পেলাম। এরপরে আসে আমার মিউ টু কিউব, অর্থাৎ এই যে মিউ টু সমান কিউ বাই পি স্কোয়ার, এটাকে আমরা কিউব করব। এটাকে কিউব করলে আমার কি আসে, কিউ কিউব ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 6। এই যে দেখো এই পুরোটাকে আমরা মিউ টুকে কিউব করেছি। তো কিউব করে এবং স্কোয়ার করে হচ্ছে যে মানটা আসে সেই মানটা আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে একটু রিঅ্যারেঞ্জ করে, ঠিক রিঅ্যারেঞ্জ না, জাস্ট হচ্ছে ডিভাইডেশনটার বিষয়টা উপরে নিয়ে আসা। তো যদি আমি নিচের জিনিসটা উপরে নিয়ে যাই তাহলে গুণ আকারে দিলে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তো আসলো, আসার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কাটাকাটি করব। তো কিউ স্কোয়ার আর কিউ কিউব এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার কিউ আসে, আর এখানে দেখো পি টু দি পাওয়ার 6 পি টু দি পাওয়ার 6 কাটাকাটি গিয়ে চলে যাচ্ছে। তো আমার শুধু থেকে যাচ্ছে 1 প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে। তো আমরা পেয়ে যাচ্ছি যে মেজার্স অফ স্কিউনেস বিটা 1 সমান সমান হচ্ছে 1 প্লাস কিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিউ। আচ্ছা, স্কিউনেস তো হয়ে গেল, এবার আসি কার্টোসিসে। আর আমরা জানি মেজার্স অফ কার্টোসিসে বেসিক্স ডেটাও তোমরা পড়েছো যে বিটা 2 এর সূত্র হচ্ছে মিউ 4 বাই মিউ টি স্কোয়ার। তো এখানে আমার কিসের মান লাগবে, মিউ 4 এর মান লাগবে এবং হচ্ছে মিউ 2 এর মান লাগবে। তো মিউ 4 এর হচ্ছে পূর্ববর্তী ক্লাসে, অর্থাৎ দুঃখিত চাপ পড়ে গেছে, পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ পার্ট 2 জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের পার্ট 2 যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আমরা মিউ 4 ও বের করেছিলাম। আশা করি তোমরা যদি এখন জিনিসটা ভুলেও যাও, তোমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের পার্ট 2 এর যে ক্লাসটা আছে সেটা দেখে নিবে। সেখানে স্কিউনেস কার্টোসিস ব্যবহৃত এই যে মিউ 4 মিউ 2 অর্থাৎ সেন্ট্রাল মোমেন্ট যেগুলা, সেগুলা বের কিভাবে আমরা করেছিলাম সেই মানগুলো, সেগুলা কিন্তু ওখানে ডিটেইল দেওয়া আছে। তো ভুলে গেলে তোমরা ওখান থেকে একটু দেখে নিবে। ঠিক আছে। তো দেখো আমরা মিউ 4 এর যে সূত্র ছিল k4 প্লাস 3k2 স্কয়ার, এখানে মান বসে আমরা মিউ 4 এর মান পেয়েছিলাম q বাই p টু দি পাওয়ার 4 1 প্লাস 4q প্লাস q স্কয়ার প্লাস 3q স্কয়ার বাই p টু দি পাওয়ার 4। তো ওকে, মিউ 4 এর মানটা আমার এখানে আছে, আগে আমরা বের করেছি। আর এরপরে আসি মিউ 2। মিউ 2 হচ্ছে একটু আগেও আমরা দেখেছি, মিউ 2 এর মানটা আমরা হচ্ছে স্কিউনেস যখন পড়লাম তখনও কিন্তু ব্যবহার করেছি। মিউ 2 এর মানটাও আমার দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ কিউ বাই পি স্কোয়ার এটা ছিল আমার মিউ 2 এর মান। ওকে, তো এখন আমি মান বসিয়ে দিব, এই যে মিউ 4 এর এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। আর মান বসানোর পরে নিচে আছে মিউ 2 স্কোয়ার। তো মিউ 2 স্কোয়ার আছে নিচে, এটাকে যদি আমি হচ্ছে উপরে নিয়ে আসতে চাই তাহলে গুণ দিয়ে জাস্ট মিউ 2 এর মানের স্কোয়ারের উল্টোটা করতে হবে। তো আমার মিউ 2 এর মান ছিল হচ্ছে কিউ বাই পি স্কোয়ার। তো এটাকে যদি আমি কিউ বাই পি স্কোয়ার, এটাকে যদি আমি হচ্ছে উপরে নিয়ে আসি তাহলে আমার হয়ে যাবে পি স্কোয়ার বাই কিউ হোল স্কোয়ার। ঠিক আছে, এই স্কোয়ারের জন্য হচ্ছে এই স্কোয়ার। ঠিক আছে, তো গেল। এখন আমরা কি করব, যে এই যে দেখো পি স্কোয়ার বাই কিউ এটার স্কোয়ার আছে, এটাকে ভেঙে পি টু দি পাওয়ার 4 বাই কিউ স্কোয়ার আমরা করে ফেললাম। আর এখানে যে টার্মটা আছে এটা রইলো। এখন আমরা করব কি দেখো, এইখানে এই যে দুইটা অংশ আছে, এই অংশটা প্লাস এই অংশটা, এই দুইটা অংশের সাথেই কিন্তু গুণাকারে পি টু দি পাওয়ার 4 বাই কিউ স্কয়ার আছে। তো এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেলবো, অর্থাৎ এই প্লাসের সাথে, এই প্লাসের আগে এই প্রথম পোর্শনটার সাথে এই পোর্শনটা গুণ করব, প্লাস দিয়ে এই দ্বিতীয় পোর্শনটার সাথে এই লাস্ট অংশটা গুণ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার বাই পি টু দি পাওয়ার 4, এটার সাথে গুণ আকারে আসতেছে আমার পি টু দি পাওয়ার 4 বাই কিউ স্কয়ার, আর প্লাস দিয়ে হচ্ছে 3q স্কয়ার বাই পি টু দি পাওয়ার 4 ইনটু পি টু দি পাওয়ার 4 বাই কিউ স্কয়ার। ঠিক আছে, তো এটা আমরা করে ফেললাম। তো করে ফেলার পরে এখন দেখো এখানে আমার কিছু কাটাকাটি যায়, এই যে দেখো পি টু দি পাওয়ার 4 বাই পি টু দি পাওয়ার 4 কাটাকাটি গেল, আর আমার উপরে কি আছে 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার এটা দিলাম, আর নিচে কিউ স্কয়ার এটা দিলাম। ঠিক আছে, আর এই ডান পাশে কি ঘটে দেখো, এই যে পি টু দি পাওয়ার 4 পি টু দি পাওয়ার 4 কাটাকাটি যাচ্ছে, কিউ স্কয়ার কাটাকাটি গিয়ে শুধুমাত্র প্লাস 3 থাকছে। ঠিক আছে, তো এটা হলো, তাহলে আমার কি আসলো 3 প্লাস 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার বাই কিউ স্কয়ার। ঠিক আছে, তো এইটা আসলো আমার বিটা 2 এর মান, অর্থাৎ মেজার্স অফ কার্টোসিস এর মান আমি পেলাম 3 প্লাস 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কিউ স্কয়ার। ঠিক আছে, তো অনেকে হয়তো তোমরা ভাবতে পারো বা বলতে পারো যে ম্যাডাম
এখানে বিষয়টা সবসময় যে থ্রিটাকে আলাদা করে নিয়ে বাকি অংশটাকে আলাদা করে নেওয়া, বিষয়টা এরকম কেন? তো আমরা সরাসরি ক্যালকুলেট করে জাস্ট নর্মাল গুণ ভাগ করে কেন একটা ক্যালকুলেট করে জাস্ট ফাইনাল একটা রেজাল্ট নিয়ে আসলেই হতো। তো 3+ একটা অংশ এরকম পোর্শন কেন? এটার হচ্ছে আমাদের একটা হচ্ছে উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা β2 এর মানকে হচ্ছে যখন আমরা কমেন্ট করতে যাই মেসোস্কিউ কার্টোসিস নিয়ে যখন আমরা কমেন্ট করতে যাই, তখন আমরা হচ্ছে 3 এর থেকে বড় বা ছোট বা 3 এর সমান কিনা তার উপর বেস করে হচ্ছে অনেক সময় আমরা কমেন্ট করি। হ্যাঁ, তো যেহেতু আমাদের কমেন্ট করার সুবিধার জন্য আমরা হচ্ছে এই ফর্মে বিষয়টাকে এনে নিই যে 3+ সামথিং বা 3 - সামথিং এরকম একটা ফর্মে এনে নিই, যেন আমাদের কমেন্ট করতে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, তো চলো চলে যাই পরের স্লাইডে। এখন দেখো যে μ3 হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে, আর β2 হচ্ছে greater than 3। যদি এটা আমরা জানি যে β2 যদি greater than 3 হয়, অর্থাৎ μ3 যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড হবে, এবং সেক্ষেত্রে ওই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বা শেপ ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি, সেই শেপটা আমার হবে হচ্ছে লেপ্টোকার্টিক। তোমরা অলরেডি জানো যে 3 রকমের শেপ আছে, শেপ ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং যেটা আমরা কার্টোসিসের মাধ্যমে প্রকাশ করি। আর সাধারণত হচ্ছে লেপ্টোকার্টিক, মেসোকার্টিক, আরেকটা আছে। তো টোটাল 3টার মধ্যে হচ্ছে যদি β2 মান 3 এর থেকে বড় হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে লেপ্টোকার্টিক কমেন্ট করে থাকি। ঠিক আছে, তো কমেন্ট প্যাটার্নটা পোর্শনটা কিভাবে লিখতে হতে পারে সেটাও হচ্ছে আমি একটু দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাই পরবর্তী টপিকে, অর্থাৎ অ্যাডিটিভ প্রপার্টি। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে অ্যাডিটিভ প্রপার্টি আছে, এখন আমরা সেটা করব। তো অ্যাডিটিভ প্রপার্টি করার জন্য প্রথমেই হচ্ছে আমরা কিছু জিওমেট্রিক ভ্যারিয়েট নিয়ে নিব। ঠিক আছে, তো জিওমেট্রিক ভ্যারিয়েট ধরে নিলাম x1 x2 x3 ডট 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 এরকম করে xk, অর্থাৎ k সংখ্যক জিওমেট্রিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েট আছে, যাদের হচ্ছে প্যারামিটার হচ্ছে p। ঠিক আছে, এখন এই যে ভ্যারিয়েট গুলো আছে আমার, এই ভ্যারিয়েট গুলা সব যোগ করে আমি একটা ভ্যারিয়েট ধরে নিলাম, যে সবগুলা যোগ করে বলতে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস ডট 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 প্লাস xk, যে কে সংখ্যক ভ্যারিয়েট আছে এই সবগুলাকে যোগ করে যোগফল হিসেবে আমি একটা ভ্যারিয়েট ধরে নিলাম, যেটা হচ্ছে y। এখন অ্যাডিটিভ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে অ্যাডিটিভ প্রপার্টি আমাদেরকে বলছে যে যদি কতগুলো ইন্ডিপেন্ডেন্ট জিওমেট্রিক ভ্যারিয়েটকে আমরা যোগ করে নতুন একটা ভ্যারিয়েট y পাই, তাহলে সেই নতুন ভ্যারিয়েটটা কিন্তু আমার নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট হবে। অর্থাৎ নতুন ভ্যারিয়েবলটা বা হচ্ছে নতুন যে ভ্যারিয়েটটা আমরা পাবো, সেটা আমার হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, সেটা কিন্তু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করবে না। ঠিক আছে, সাধারণত অন্যান্য যে ডিস্ট্রিবিউশন গুলো এর আগে আমরা পড়েছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে অ্যাডিটিভ প্রপার্টির ক্ষেত্রে এরকম হয়েছে যে উক্ত ডিস্ট্রিবিউশনের অনেকগুলা ভ্যারিয়েট যোগ করে যদি আমরা নতুন কোনো ভ্যারিয়েট পাই, ওই নতুন ভ্যারিয়েটটাও দেখা যায় ওই উক্ত ডিস্ট্রিবিউশনই ফলো করে। কিন্তু কিছু কিছু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই বিষয়টার ব্যত্যয় ঘটে থাকে। সেক্ষেত্রে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন একটা ডিস্ট্রিবিউশন যেখানে এই অ্যাডিটিভ প্রপার্টিতে এই ব্যত্যয়টা ঘটেছে, অর্থাৎ আমরা কে সংখ্যক যদি জিওমেট্রিক ভ্যারিয়েট নিয়ে তাদেরকে যোগ করে নতুন একটা ভ্যারিয়েট পাই, ওই নতুন ভ্যারিয়েটটা তোমরা তোমার হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, ওই নতুন ভ্যারিয়েটটা তখন আর হচ্ছে জিওমেট্রিক ভ্যারিয়েট হিসেবে থাকবে না। তো এই জিনিসটাই এখন আমরা হচ্ছে প্রুফ করব, যেটা হচ্ছে আমার অ্যাডিটিভ প্রপার্টি হিসেবে পরিচিত। তো আসল স্টেটমেন্ট একটু দেখে নিই ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা বলবো, যে ইফ x1 x2 x3 ডট 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 xk আর k ইন্ডিপেন্ডেন্ট জিওমেট্রিক ভ্যারিয়েটস উইথ প্যারামিটার p, দেন y ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস xk, অর্থাৎ সবগুলো x কে যোগ করে যে y নতুন ভ্যারিয়েটটা আমি পেয়েছি, এই নতুন ভ্যারিয়েটটা হবে ইজ আ নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েট। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ভ্যারিয়েবল হবে, ভ্যারিয়েট হবে এই ওয়াইটা, নতুন ওয়াইটা যোগ করার পরে আমরা যে নতুন ভ্যারিয়েটটা পেলাম। তো আসবো আমরা এটা প্রমাণটা একটু দেখে ফেলি। তো প্রথমেই আমার যেহেতু হচ্ছে ওয়াই ভ্যারিয়েটের জন্য হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন আমরা করব, তাই এটাকে আমরা MYT দ্বারা প্রকাশ করলাম। তো হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র হিসেবে আমরা জানি এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার TY। ঠিক আছে, তো এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার TY, আর y এর কে আমরা এখন ভেঙে কি লিখবো, y কে ভেঙে আমরা লিখবো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xk।
অর্থাৎ এক্স এর কে সংখ্যক ভ্যারিয়েট। ঠিক আছে, তো এইটা মান ওয়াই এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, যে যেহেতু টি এর সাথে পুরো অংশটা গুণ আছে সেগুলো হচ্ছে আমরা গুণ করে ফেললাম, টিটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে টি এক্স ওয়ান প্লাস টি এক্স টু প্লাস টি এক্স থ্রি প্লাস ডট 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 প্লাস টি এক্স কে আমার হচ্ছে হয়ে গেল। তো এখন আমরা যেটা করব, দেখো এক্সপোনেনশিয়ালের সূত্রানুযায়ী, অর্থাৎ এক্সপোনেনশিয়ালের টার্ম যদি আমরা ইউজ করি, দেখো এখানে বেসমেন্ট আমার সবগুলোর জন্য হচ্ছে ই হবে, আর পাওয়ার হচ্ছে পাওয়ার চেঞ্জ, কিন্তু বেসমেন্ট কিন্তু সেম এবং সবগুলা যোগাকারে আছে। তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারবো, প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে লিখতে পারবো, অর্থাৎ ই টু দি পাওয়ার টি এক্স ওয়ান, ই টু দি পাওয়ার টি এক্স টু, ই টু দি পাওয়ার টি এক্স থ্রি ডট ডট ই টু দি পাওয়ার টি এক্স কে হিসেবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো এই হয়ে গেল হচ্ছে আমরা ভেঙে এভাবে লিখে ফেললাম। এখন আমরা কি করব, দেখো এই পুরো অংশটার সামনে কিন্তু আমার একটা এক্সপেকটেশন আছে। ঠিক আছে, তো আমার এক্সপেকটেশন ই টু দি পাওয়ার টি এক্স ওয়ান এটার সাথেও এক্সপেকটেশন আছে, ই টু দি পাওয়ার টি এক্স টু এটার সাথেও এক্সপেকটেশন আছে, এরকম করে সবগুলোর সাথেই কিন্তু আমার এক্সপেকটেশনটা আছে। তো হচ্ছে এখন আমরা জাস্ট এই জিনিসটাকে ভেঙে প্রত্যেকটার সাথে একটা করে এক্সপেকটেশন দিয়ে দিব। দেখো এখানে এই যে আমরা লিখেছি my equal to expectation of e to the power tx1, expectation of e to the power tx2, expectation of e to the power tx3 dot 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 expectation of e to the power txk। ঠিক আছে, আচ্ছা এখানে কে সংখ্যক তোমার ভ্যারিয়েটের জন্য বা কে সংখ্যক ভ্যারিয়েবলের জন্য আছে, আমরা এটা লিখে ফেললাম। তো এখন আমরা এক্সপেকটেশনের যে সূত্র আমার আছে, ঠিক আছে, এক্সপেকটেশনের সূত্র আমরা জাস্ট সরাসরি বসিয়ে দিলাম। এখানে এক্সপেকটেশনের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, এক্সপ্রেশন ভিতর টি এক্স টু একই সূত্র, পি ইন্টু ওয়ান মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান। এরকম করে প্রত্যেকটা হচ্ছে টার্মের জন্য এক্সপেকটেশনের সূত্র কিন্তু আমার একই সেম। ঠিক আছে, তো আমি সেই মানগুলো এক্সপেকটেশনের মানগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখানে যেহেতু আমার কে সংখ্যক ভ্যারিয়েবল ব্যবহার করা হয়েছে বা কে সংখ্যক স্যাম্পল আমি হচ্ছে নিয়েছি, কে সংখ্যক ভ্যারিয়েট আমরা নিয়েছি, তো এর জন্যই হচ্ছে আমার দেখো সবগুলো টার্ম যেহেতু সেম এবং গুণাকারে আছে, তাহলে আমি পি পাবো কত সংখ্যক, পি পাবো কে সংখ্যক, তাহলে পি টু দি পাওয়ার কে। আর ওয়ান মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স ওয়ান যেহেতু আছে, এটা আমি কত সংখ্যক পাবো, কে সংখ্যক, তাহলে এই ওয়ান মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি ইনভার্স ওয়ান হোল টু দি পাওয়ার কে যদি আমরা করি, তাহলে ওয়ান মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি ইনভার্স কে হবে গুণ করার পরে। ঠিক আছে, তো আমার হচ্ছে নতুন ভ্যারিয়েবল ওয়াই এর জন্য আমি মোমেন্ট জেনারেটিং ফাংশনের চেহারাটা কি পেলাম, পি টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি ইনভার্স কে। এখন এই যে ফর্মটা আমার এসছে, ঠিক আছে, এই ফর্মটা কি কোনোভাবে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্ম? না, তা কিন্তু নয়। আমরা সবকিছু হচ্ছে মান বসানোর পরে ওয়াই এর যে মান সেটা বসানোর পরে, তারপরে হচ্ছে এক্সপেকটেশনের হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের সূত্র বসানোর পরে, এক্সপেকটেশন নেওয়ার পরে আমরা সবার শেষে হচ্ছে যে ফর্মটা পেলাম, অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশনই তো বের করছিলাম আমরা ওয়াই এর জন্য, তো সবার লাস্টে যে চেহারাটা আমরা পেলাম সেই চেহারাটা কিন্তু আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের চেহারা, সেই চেহারার সাথে কিন্তু মিলছে না, ডিফারেন্ট। তাহলে আমরা কিন্তু অবশ্যই বলতে পারবো না ওয়াই এর জন্য যে আমার নতুন মোমেন্ট জেনারেটিং ফাংশনের লাস্ট যে ফর্মটা বা চেহারাটা আমরা পেয়েছি এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফলো করে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। বরং আমরা দেখছি যে এই যে আমার ফর্মটা এসেছে, ঠিক আছে, এই যে ফর্মটা এসেছে এটা তোমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্ম। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো আমি এই কথাটা এখানে লিখেছি যে হুইচ ইজ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো অবশ্যই আমরা হচ্ছে একটি প্রপার্টির যে স্টেটমেন্টটা আমার ছিল, অর্থাৎ কে সংখ্যক জিওমেট্রিক ভ্যারিয়েট যোগ করে আমি নতুন যে ভ্যারিয়েট ওয়াইটা পাবো সেটা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে। ঠিক আছে, তো আমরা পেয়ে গেলাম সেটা প্রুফ হয়ে গেল। আর সেক্ষেত্রে আরেকটা কথা একটু বলে দিই, সিন্স মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউনিটলি ডিটারমাইন্স দ্য প্রবাবিলিটি ফাংশন, সো y is a negative binomial variate with parameter k and p। আর সেক্ষেত্রে নেগেটিভ বাইনোমিয়াল ভ্যারিয়েটের আমার প্যারামিটার হবে k আর হচ্ছে p। এটা সবসময় মনে রাখবো, মোমেন্ট জেনারেটিং ফাংশন কিন্তু একটা প্রবাবিলিটি ফাংশন মানে ইউনিকলি ডিটারমাইন করে।
ঠিক আছে, এই কারণেই হচ্ছে যেহেতু হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন দ্বারাই একটা ডিস্ট্রিবিউশনকে ইউনিকলি ডিটারমাইন করা যায়, এর জন্যই কিন্তু জাস্ট মোমেন্ট জেনারেটিং ফাংশনের মাধ্যমেই আমরা বলে দিয়েছি যে জিওমেট্রিক ভ্যারিয়েটের যোগফলগুলো আমার হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে। আমরা কিন্তু নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম বের করিনি, মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্ম বের করেছি, বা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন দেখানোর মাধ্যমে আমরা দেখিয়ে বলে দিয়েছি যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে। অর্থাৎ ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা ইউনিকলি হচ্ছে একটা ডিসিশন দিয়ে দিচ্ছি হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের উপর বেস করে। ঠিক আছে, তো লাস্ট কথাটা মেইনলি এরকম একটা এই বিষয়টাকে হচ্ছে হাইলাইট করছে। তো আসো পরবর্তী স্লাইডে চলে যাই, অর্থাৎ পরবর্তী টপিকে। তো পরবর্তী টপিক আছে আমাদের একটা থিওরাম, আমরা একটা থিওরাম পড়বো। তো থিওরামটা পড়ার আগে আমি হচ্ছে ওভারঅল একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু হচ্ছে যে অলরেডি জানো যে যে কোনো ডিস্ট্রিবিউশন হোক, আমরা যদি হচ্ছে সকল প্রবাবিলিটি, হ্যাঁ সবগুলা প্রবাবিলিটি যদি আমরা হচ্ছে যোগ করি, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি আমরা পাবো যে একটা ডিস্ট্রিবিউশনে, সেক্ষেত্রে হচ্ছে টোটাল প্রবাবিলিটি কিন্তু সবসময় আমার হচ্ছে 1 হয়। ঠিক আছে, সেই টোটাল প্রবাবিলিটি যে 1 হয় এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দেখব। অর্থাৎ পুরো ডিস্ট্রিবিউশনটাকে যদি আমি হচ্ছে তার নির্দিষ্ট যে রেঞ্জ আছে সেই রেঞ্জের উপরে আমি হচ্ছে সাম আপ করি, অর্থাৎ যোগ করি, সেক্ষেত্রে আমার টোটাল প্রবাবিলিটির মান হচ্ছে 1 হবে। ঠিক আছে, আচ্ছা তো চলে যাচ্ছি স্টেটমেন্টে। দেখো এখানে স্টেটমেন্টে কি বলেছে, স্টেটমেন্টে বলেছে যে শো দ্যাট the sum of total probability is equal to 1, অর্থাৎ অর্থাৎ আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ফর্ম আছে, অর্থাৎ পি কিউ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটাকে যদি এটার যে রেঞ্জ আছে 0 থেকে ইনফিনিটি, এই রেঞ্জে হোল রেঞ্জে যদি আমি এই ডিস্ট্রিবিউশনটাকে হচ্ছে সাম আপ করি, তাহলে আমার এই টোটাল প্রবাবিলিটির মান হবে 1। ঠিক আছে, এখন তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম ডিস্ট্রিবিউশনকে সাম আপ করছি, তো এখন এখানে টোটাল প্রবাবিলিটি কেন বলছেন? আমরা কিন্তু জানি যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলা মেইনলি আমার হচ্ছে প্রবাবিলিটির মান দেয়। ঠিক আছে, এই যে ডিস্ট্রিবিউশনের ফর্মটা, এটার হচ্ছে ক্যালকুলেট করে বা হচ্ছে যে কোনো মান বসিয়ে আমরা কিন্তু প্রবাবিলিটির মানই বের করি। ঠিক আছে, তো এই পুরো ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা ভ্যারিয়েবলের প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি আমরা মান বসাই, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা একটা করে প্রবাবিলিটির মান পাবো, আর এই সেই সবগুলো প্রবাবিলিটির মান যোগ করে আমরা হচ্ছে রেজাল্ট হিসেবে 1 পাবো। তো চলো এই প্রমাণটা দেখে নিই। দেখো প্রথমে আমি লিখেছি যে ফর দ্য জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন উই হ্যাভ, খালি চাপটে পড়ে যাচ্ছে, পি অফ এক্স ইকুয়াল টু পি কিউ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ফর্ম। এখন আমি এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনকে এক্স এর হোল রেঞ্জে সাম আপ করব, অর্থাৎ যোগ করব। তাহলে সামেশন এক্স ইকুয়াল টু 0 টু ইনফিনিটি পি কিউ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, আচ্ছা এখন আমরা করব কি, এই যে পি এর সাথে তো আমার কোনো ভ্যারিয়েবল নাই, তো এই পিটাকে কনস্ট্যান্ট হিসেবে আমি বাইরে দিয়ে দিলাম। আর বাকি যে অংশটা আছে, অর্থাৎ যে অংশে আমার ভ্যারিয়েবলটা আছে, যেখানে আমার ভ্যারিয়েবলের ভ্যালুগুলা বসাইতে পারবো আমি, সেটা হচ্ছে আলাদা নিলাম, কিউ টু দি পাওয়ার এক্স, সাম আপ কিউ টু দি পাওয়ার এক্স। এখন আমি এক্স এর মান 0 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে এই কিউ টু দি পাওয়ার এক্স এ বসাবো, অর্থাৎ এই যেখানে কিউ এর পাওয়ার এক্স আছে, এখানে আমি 0 বসাবো, 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম করে বসাতে থাকবো এবং সেটাকে হচ্ছে সাম আপ করবো, অর্থাৎ যোগ করবো। এই মানগুলো বসানোর পর পর যে চেহারাগুলো আসবে, 0 বসলে কিউ টু দি পাওয়ার 0, 1 বসলে কিউ টু দি পাওয়ার 1, 2 বসলে কিউ টু দি পাওয়ার 2, এরকম করে মানগুলো বসিয়ে বসিয়ে যে ফর্মগুলো আমরা পাচ্ছি, সেই ফর্মগুলো আমরা কি করবো, সাম আপ করবো, অর্থাৎ যোগ করবো। তো এখন দেখো এই যে কিউ টু দি পাওয়ার 0 প্লাস কিউ টু দি পাওয়ার 1 প্লাস কিউ স্কয়ার প্লাস কিউ কিউব, এটা কিন্তু একটা সূত্রের সাথে আমার মিলে যাচ্ছে। ঠিক আছে, এবং সেটা হচ্ছে 1 মাইনাস কিউ হোল ইনভার্স 1 এর সূত্র। অর্থাৎ তুমি যদি কিউ এর পরিবর্তে এক্স ধরো, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, এরকম ভাবে যদি করো, তাহলে সেটা কিন্তু হচ্ছে আমার 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1 এর সূত্র। এখানে এক্স এর জায়গায় জাস্ট হচ্ছে আমার কিউ দেওয়া আছে। ঠিক আছে, তো হচ্ছে আমরা সূত্রটা বসিয়ে দিলাম, 1 মাইনাস কিউ হোল ইনভার্স 1, এই অংশটার পরিবর্তে সূত্র বসানো হয়ে গেল। এখন আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি 1, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু পি প্লাস কিউ সমান সমান 1, তাহলে 1 মাইনাস কিউ সমান সমান হবে, অর্থাৎ 1 মাইনাস কিউ সমান সমান হবে পি, আর ইনভার্স তো আছে। তো এখন দেখো এই পি এর পাওয়ার 1 আর এই পি এর পাওয়ার -1, তাহলে যোগ বিয়োগ করে পি টু দি পাওয়ার 0 হচ্ছে। আর আমরা জানি সামথিং টু দি পাওয়ার, আর আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ আমরা দেখছি যে টোটাল প্রবাবিলিটির উপরে সাম আপ করলে আলটিমেটলি আমার রেজাল্ট
1 আসে। তো এই গেল হচ্ছে আমার টোটাল জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের তার নির্ধারিত রেঞ্জের পুরো রেঞ্জের উপর ডিস্ট্রিবিউশনকে সাম আপ করলে টোটাল প্রবাবিলিটি 1 আসে, সেটা হচ্ছে প্রমাণিত হয়ে গেল। তো এবার চলে যাই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপরে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। ঠিক আছে, দেখো এখানে আমার যে প্রবলেমটা দেওয়া আছে, প্রথমে আমরা প্রবলেমটা একটু দেখিনি কি বলা আছে। এ কাপল ডিসাইডস দ্যাট দে উইল টেক চিলড্রেন আনটিল এ সন। ঠিক আছে, যে একটা দম্পতি ডিসিশন নিল যে তাদের সন্তান না দুঃখিত, তাদের ছেলে সন্তান না হওয়া পর্যন্ত তারা বেবি নিবে। ঠিক আছে, যে পর্যন্ত ছেলে সন্তান না হবে। এখন দেখো, if the probability of son in that community is 1/3, এখন আমাকে একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে যে যদি ওই কমিউনিটিতে বা হচ্ছে যদি আমরা ধরে নিই যে সেখানে ছেলে হওয়ার প্রবাবিলিটি, একটা বাচ্চা ছেলে হওয়ার প্রবাবিলিটি 1/3, এটা যদি আমরা জানি আগে থেকে, তাহলে what is the probability that the fourth child is a son? ঠিক আছে, এখন ওই দম্পতি তো হচ্ছে ছেলের আশায় সন্তান নিচ্ছে। এখন যদি আমার ছেলে সন্তান হওয়ার প্রবাবিলিটি 1/3 হয়, তাহলে তাদের চতুর্থতম যে সন্তানটি হবে সেই সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা কতটুকু বা সম্ভাবনার মান কত, সেটা আমাকে বের করতে বলেছে। আর হচ্ছে আরেকটা জিনিস সেটা বের করতে বলেছে, সেটা হচ্ছে অলসো ফাইন্ড দ্য এক্সপেক্টেড নাম্বার অফ চিলড্রেন টু গেট আ সান। অর্থাৎ যে চেষ্টা তো করছে যে দেখা যাচ্ছে মেয়ে হচ্ছে, তো একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে ছেলে হলো। ঠিক আছে, তো টোটাল তার হচ্ছে তাহলে হচ্ছে ওই ছেলে হওয়া পর্যন্ত তার এক্সপেক্টেড নাম্বার কত, যে তার কয়টা সন্তান তাহলে হবে, ওই মেয়ের সংখ্যা প্লাস হচ্ছে যে ছেলের সংখ্যা, একটা ছেলে হলো যে, সেই পর্যন্ত তার টোটাল এক্সপেক্টেড নাম্বার কত, ওই চিলড্রেন হওয়ার টোটাল চিলড্রেন নাম্বারটা কত, এক্সপেক্টেড নাম্বারটা কত টোটাল চিলড্রেনে, সেটা হচ্ছে আমাকে বের করতে বলেছে। তো এখানে কিন্তু আমার একটা জিনিস অবশ্যই দেওয়া আছে, সেটা হচ্ছে ছেলে হওয়ার প্রবাবিলিটি 1/3, অর্থাৎ পি এর মানটা আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্টেই আমার অঙ্কটা করার জন্য আমার কি লাগবে, অন্যান্য যখন ডিস্ট্রিবিউশন করেছি তখনও কিন্তু আমি বলেছিলাম তোমাদের যে ফার্স্টে আগে দেখবে তোমার ডিস্ট্রিবিউশনের এখানে কি দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার পি এর মানটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে 1/3 probability of son in that community is 1/3, এটা কিন্তু আমার দেওয়া আছে। তো পি এর মান দেওয়া আছে, এখন আমার ফার্স্ট কাজ কি হবে, আমি ভ্যারিয়েবলটা ফার্স্টে আমি ডিফাইন করে নিব। ভ্যারিয়েবল ডিফাইন করে নিব, পি এর মান যেহেতু পেয়ে গেছি, তারপর আমরা কিউ এর মান বের করে নিব। বের করার পরে আমার যে ডিস্ট্রিবিউশন আছে সেখানে এক্স এর একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর জন্য বা হচ্ছে যেই জিনিসটা চাওয়া হয়েছে সেইটার ক্ষেত্রে এক্স এর মান কত হবে সেটা ধরে হচ্ছে বসিয়ে আমরা ডিস্ট্রিবিউশনে বসিয়ে অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, তো চলো ফার্স্টে আমরা কি করব, কি বলেছি যে এক্স আমার কোনটা ধরবো, অর্থাৎ ভ্যারিয়েবল কোনটা ধরবো সেটা হচ্ছে আমরা আগে ডিফাইন করে নিব, যে লেট এক্স ইকুয়াল টু দ্য নাম্বার অফ ফিমেল চিলড্রেন রিকোয়ার্ড টু গেট এ সান। অর্থাৎ যে আমরা ভ্যারিয়েবলটা ডিফাইন করে নিলাম। এখন হচ্ছে আমার পি এর মান দেওয়া আছে, অর্থাৎ প্রবাবিলিটি অফ গেটিং এ সান, প্রবাবিলিটি অফ গেটিং এ সান এটা দেওয়া আছে আমার 1/3। তো যেহেতু পি পেয়ে গেছি, আমি কিউ বের করে ফেলতে পারবো, কারণ আমরা জানি পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 1 মাইনাস পি, হ্যাঁ, তাহলে 1 মাইনাস 1/3 ইকুয়াল টু কিউ, অর্থাৎ 2/3। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমি ডিস্ট্রিবিউশনের ফর্মটা, যেহেতু আমি পি পেয়ে গেছি কিউ পেয়ে গেছি ভ্যারিয়েবলটা হয়ে গেছে, তাহলে আমি প্রবাবিলিটি ফাংশনের যে ফর্মটা সেটা হচ্ছে আগে স্ট্যান্ডার্ড ফর্মটা লিখে ফেলবো। তাহলে এক্স 1/3 হচ্ছে পি কিউ টু দি পাওয়ার এক্স, আমরা জানি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে ফর্মটা সেটা হচ্ছে তোমার পি কিউ টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে পি এর মান আমার কত, পি এর মান হচ্ছে 1/3 আর কিউ এর মান হচ্ছে 2/3 এক্স। ঠিক আছে, কিউ টু দি পাওয়ার এক্স হয়ে গেল, আর এক্স এর মান আমার 0, 1, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন আমার প্রথম যে প্রশ্নটা ছিল, দেখো এই নাম্বারে কি কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ফোর্থ চাইল্ড ইজ এ সান। তাহলে আমার প্রবাবিলিটি বের করতে হবে কি, ফোর্থ চাইল্ড ইজ এ সান। ঠিক আছে, এখন দেখো এখানে আমার এক্স এর মান কি হবে, 3 হবে। কেন এক্স এর মান 3 হবে, কারণ এক্সটা আমি ধরেছি যে নাম্বার অফ ফিমেল চিলড্রেন রিকোয়ার্ড টু গেট এ সান, সান হওয়ার আগ পর্যন্ত আমার কতজন ফিমেল চিলড্রেন আমার হলো সেটা হচ্ছে আমার এক্স এর নাম্বার।
যেহেতু আমাকে বলেছে যে ফোর্থ চাইল্ড চতুর্থ নাম্বার যে বাচ্চাটা সেটা ছেলে হবে, তাহলে 3 নাম্বার বাচ্চা পর্যন্ত আমার মেয়ে হয়েছে। আর তাহলে আমি কার প্রবাবিলিটি বের করব, যে 3 নাম্বার পর্যন্ত যে ছেলে যে এক্স হয়েছে সেটার প্রবাবিলিটি আমরা বের করলে হচ্ছে ফোর্থ চাইল্ড যে সানটা প্রবাবিলিটি আমরা পাবো। তাহলে হচ্ছে আর হচ্ছে তোমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে কিন্তু অলরেডি যখন আমি বেসিকটা পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে তোমার মেইন কনসার্নই হচ্ছে যে ফার্স্ট সাকসেস হওয়ার আগ পর্যন্ত আমার ফেলিউরটা এখানে মেইন কনসার্ন। ঠিক আছে, ফার্স্ট সাকসেস, তাহলে আমার ছেলে যত নম্বরে আসবে সেটা আমার হবে ফার্স্ট সাকসেস। ঠিক আছে, তো দেখো যেহেতু নাম্বার অফ ফিমেল চিলড্রেন রিকোয়ার্ড টু গেট এ সান, ফিমেল চিলড্রেনটাই হচ্ছে আমার এক্স এর নাম্বার, তাহলে যেহেতু 4 নাম্বার ছেলেটা আমার 4 নাম্বার বাচ্চাটা আমার ছেলে হবে, এটা প্রবাবিলিটি আমার বের করতে বলেছে, তাহলে আমার এক্স এর মান হবে 3, কারণ ফিমেলটা আমাকে এখানে ধরতে হবে। ঠিক আছে, যে ফার্স্ট সাকসেস অর্থাৎ 4 নাম্বার বাচ্চাটা যে ছেলে তার আগ পর্যন্ত, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3। দেখো তাহলে আমার এই যে এই ফর্মটা যে আছে আমার এই ফর্মে যদি আমি মান বসাই তাহলে এই এক্স এর মান হবে 3, সাথে হচ্ছে আমার হচ্ছে প্রবাবিলিটি মান 1/3। ঠিক আছে, তাহলে এখানে আমি হচ্ছে এখন এই যে এটা সমান সমান 1/3 টু দি পাওয়ার 3x, এখানে আমি জাস্ট মান বসাই দিলাম 1/3 টু দি পাওয়ার 3, এক্স এর মান আমার কত আছে 3 আছে। তো বসিয়ে দেওয়ার পর আমি এটা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমার মান আসলো 8/81। আচ্ছা, এরপরে আমি চলে যাব হচ্ছে বি নাম্বারে আমাকে কি বলা হয়েছিল যে ফার্স্ট সান হওয়া পর্যন্ত আমার হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেন। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে একটা সান হওয়ার জন্য এক্সপেক্টেড নাম্বার অফ চিলড্রেন আমার কত, তাহলে যেহেতু আমার টোটাল এক্সপেক্টেড চিলড্রেন নাম্বার আমার চাচ্ছে, প্রথমেই আমি কি বের করে নিব এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেন। তো এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেনের সাথে আমার প্রথম সাথে যে ফিমেল গুলা হলো বা মেয়ে সন্তানগুলা হলো, তারপরেই হচ্ছে আমার ছেলেটা হলো। ঠিক আছে, যদি ধরে নিলাম আমার প্রথম 3টা সন্তান মেয়ে হলো, তাহলে 4 নাম্বার বাচ্চাটা আমার ছেলে হলো। ঠিক আছে, তাহলে আমার এক্সপেক্টেড নাম্বার অফ চিলড্রেন কত হবে, যে 3টা মেয়ে আর একটা ছেলে, ফার্স্ট সাকসেস যেটা হচ্ছে ওই ছেলে একটা ছেলে, তাহলে আমার সেক্ষেত্রে আমার টোটাল এক্সপেক্টেড নাম্বার অফ চিলড্রেন হবে হচ্ছে আমার 4। আবার যদি আমার এরকম হয় যে প্রথম 3টা ফিমেল চিলড্রেন আমার 6 নাম্বারে আমার সাকসেস হলো, অর্থাৎ 6 নাম্বারে আমার ছেলে হলো, 6 নাম্বার চিলড্রেনটা আমার ছেলে হলো, তো সেক্ষেত্রে 5 নাম্বার পর্যন্ত অর্থাৎ 5টা আমার মেয়ে হয়েছে, তাহলে এক্সপেক্টেড নাম্বার অফ চিলড্রেন কত হবে 5 + 1 6। ঠিক আছে, তো সেম ওয়েতে তো প্রথমে তো আমাকে আগে বের করতে হবে যে 5 নাম্বার পর্যন্ত যে এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেন, হ্যাঁ সেটা কত। এখন এক্সপেক্টেড নাম্বার যেহেতু আমরা বের করতে চাচ্ছি, এক্সপেক্টেড নাম্বার গেলেই সেটা আমার মিন নির্দেশ করবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স নির্দেশ করবে। সেক্ষেত্রে এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে মিন, আর আমি যেহেতু এটা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিনের ফর্ম হচ্ছে Q/P, তাহলে আমরা এখানে কি করব, এক্সপেক্টেড নাম্বার অফ ফিমেল চিলড্রেন যখন আমরা বের করব টু গেট এ সান, সেটা হবে আমার মিন অফ দ্য ডিস্ট্রিবিউশন অর্থাৎ Q/P। তাহলে Q/P এখানে Q এর মান বসিয়ে দিলাম, P এর মান বসিয়ে দিলাম, কাটাকাটি করে আমার আসলো 2। ঠিক আছে, তাহলে আমার এক্সপেক্টেড নাম্বার অফ চিলড্রেন ফ্যামিলিতে কত হবে, এই যে দুইটা ফিমেল চিলড্রেন আর ফার্স্ট যে সাকসেসের একটা ছেলে, সেটা ফার্স্ট সাকসেসের একটা ছেলে। ঠিক আছে, তাহলে আমার টোটাল 3 টু গেট আ সান। ঠিক আছে, তাহলে সান হওয়া পর্যন্ত আমার নাম্বার অফ চিলড্রেন হলো আমার টোটাল 3। তাহলে হচ্ছে আমার সান হওয়া পর্যন্ত আমার টোটাল 3টা সন্তান আমার হচ্ছে জন্ম হচ্ছে নেওয়াতে হলো সান হওয়ার জন্য। ঠিক আছে, তো এখন দেখো এখানে একটা স্পেসিফিক নোট আমি একটু তোমাদের বলে দিতে চাই যে random variable x defined in geometric distribution is the number of permanent trials required before the first success। অর্থাৎ যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রথম যে সাকসেসটা হবে সেক্ষেত্রে তার আগ পর্যন্ত যে বার্নলি ট্রায়ালগুলো আমার হবে সেটাই কিন্তু আমার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য ভ্যারিয়েবল এক্স ডিনোট করবে। ঠিক আছে, অর্থাৎ যে ফার্স্ট সাকসেসের আগে যে মানগুলো আমার আছে সেগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবলের মান। ঠিক আছে, অর্থাৎ এক্স এর মান। এখানেই হচ্ছে এই নোটে আমি এই জিনিসটা বলতে চেয়েছি। তো আশা করি অঙ্কটা হচ্ছে বুঝতে তোমাদের কষ্ট হয়নি। তো তোমাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য হচ্ছে আমি আরেকটা অঙ্ক দিতে চাচ্ছি, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। দেখো অঙ্কটা আমি একটু ব্রিফ করে দিই। দ্য প্রবাবিলিটি দ্যাট এ স্টুডেন্ট কোয়ালিফাইজ ইন এ BCS প্রিলিমিনারি টেস্ট ইজ 0.7। এখানে আমার একটা সরি
এখানে আমার একটা প্রবাবিলিটি দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে হচ্ছে কোয়ালিফাই করবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0.7। এখানে আমার বলেছে find the probability that a student chosen at random qualifies this test on the third test before the fourth test। ঠিক আছে, আমার এখানে কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে একটা প্রবাবিলিটির মান, এবং সেটা কি, সেটা হচ্ছে একজন বিসিএস ক্যান্ডিডেট হচ্ছে প্রিলিমিনারি টেস্টে কোয়ালিফাই করবে তার প্রবাবিলিটি। ঠিক আছে, অর্থাৎ পি এর মান দেওয়া আছে, তো এখান থেকে তোমরা কিউ এর মান বের করতে পারবে। আর সবার ফার্স্টেই হচ্ছে এক্সটা ডিফাইন করে নিবে। আগেই বলেছি যে তোমাদের লাস্ট স্লাইডে কিন্তু নোটে বলা ছিল যে এক্স এর মান আমার হচ্ছে ফার্স্ট সাকসেসের আগে যে ফেলিউর গুলা ছিল সেই মানগুলো হবে আমার এক্স এর মান। ঠিক আছে, নাম্বার অফ ফেলিউরস। তাহলে হচ্ছে সেইভাবে তোমরা এক্সটা ধরে নিবে। তো ধরে নেওয়ার পরে পি এর মান পেয়ে যাবে, কিউ এর মান পেয়ে যাবে। তো দেখো এখানে আমার বলেছে কিসের প্রবাবিলিটি, থার্ড টেস্টে যে কোয়ালিফাই করবে তার প্রবাবিলিটি বের করতে বলেছে। এখন 3 নাম্বার যে ট্রায়ালে, অর্থাৎ 3 নাম্বার চেষ্টায় কিন্তু যদি আমার কোয়ালিফাই হয়, তাহলে আমার ফেইলুর কত নাম্বার পর্যন্ত, 2 নাম্বার পর্যন্ত। অর্থাৎ সেক্ষেত্রে এই এ নাম্বার সলভ করার জন্য আমার এক্স এর মান আসবে 2, অর্থাৎ এক্স এর মান 2 এর জন্য আমার হচ্ছে তুমি প্রবাবিলিটি মান বের করবে। কারণ থার্ড টেস্টে কিন্তু সে কোয়ালিফাই হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা তার সাকসেস, কিন্তু আমার এক্স এর মান ধরতে হবে ফার্স্ট সাকসেসের পূর্ববর্তী পর্যন্ত। দুঃখিত, খালি স্লাইডে চাপ পড়ে যাচ্ছে, পূর্ববর্তী পর্যন্ত। আচ্ছা, আর বি নাম্বারে কি আছে, বিফোর দ্য ফোর্থ টেস্ট। ঠিক আছে, এখন ফোর্থ টেস্টে যদি আচ্ছা 4A আর ফোর্থ টেস্ট বিফোর দ্য ফোর্থ টেস্টের আগ পর্যন্ত, অর্থাৎ সেক্ষেত্রে তোমার 3, 2, 1 সবগুলা কিন্তু মোটামুটি আসছে। তো সেইভাবে হচ্ছে তোমরা সেটার জন্য হচ্ছে প্রবাবিলিটির মান বের করে নিবে। এখানে হচ্ছে অ্যান্সারটা দেওয়া আছে, প্রথমটার জন্য অ্যান্সার হবে 0.060 এবং দ্বিতীয়টার জন্য হচ্ছে তোমার অ্যান্সার হবে হচ্ছে 0.973। তো এই অঙ্কটা প্র্যাকটিস করবে। আর হচ্ছে যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেটা আমাকে জানাবে। তো আজকে ক্লাসটা হচ্ছে মোটামুটি আজকের স্লাইডগুলো বা টপিকগুলো যেগুলো ছিল সেগুলা হয়ে গেছে। তো তোমরা অঙ্কগুলা যেটা আমি করে দিয়েছি সেটা তো প্র্যাকটিস করবে, আর হচ্ছে যেটা দিয়েছি প্র্যাকটিস করার জন্য সেটাও করবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাবে, সমস্যা নেই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আশা করি আর কোনো ক্লাস হয়তো দিব না, সেক্ষেত্রে আমি হয়তো নতুন কোনো ডিস্ট্রিবিউশনে চলে যাব। তো জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে যে তোমার যে 3টা হচ্ছে তোমার ক্লাস বা হচ্ছে 3টা পার্টে যে আমি যে ক্লাসটা নিলাম, এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন এই 3টা ক্লাস তোমরা করলে আশা করি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের উপরে একটা ভালো দখল তোমাদের আসবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী দিন নতুন কোনো হচ্ছে ডিস্ট্রিবিউশন নিয়ে হয়তো আবারও আসবো। সে পর্যন্ত ভালো থেকো। আর করোনাকালীন সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর সবাই সবার জন্য দোয়া করবে, প্রার্থনা করবে যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। সবার সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।